আরম্ভ করছি। দেখ, আমাদের যে ভিডিও করেছিলাম ওখানে 2015 সাল থেকে 2019, সরি 14 সাল থেকে 2014 সাল থেকে 2019, 14, 15, 16, 17, 18, 19, 6টা বছরের পুরো এমসিকিউ গুলো সলভ করা আছে। সলভ করা ছিল না কি, 20 সালে পরীক্ষা হয়নি, 21 সালে পরীক্ষা হয়নি, 22, 23 সলভ করা ছিল, এখন 22, 23টা সলভ করে দিচ্ছে। ঠিক আছে, তো প্রথমে 23টা করি, তারপর 22 করছি। 23 মানে আগের বছর পেপারটা করেছি। দেখ, যা যদি 14 থেকে 19 যতটা করা আছে, যদি ওটা করা থাকে 14 থেকে 19, এই কোশ্চেনের অ্যান্সার ইজিলি দেওয়া যাবে। কারণ দেখ, 23 সালে আর পরীক্ষা দিয়েছিল, ওরা বেসিক্যালি কোন এমসিকিউ করে গেছিল, ওরা করে গেছিল 14 থেকে 22, তার উপর বেস করে 23 সালে এমসিকিউ করতে পেরেছিল। তো কোনো ব্যাপার হয় না, এমসিকিউ সব কমন থাকবে। এবং কি এমসিকিউ গুলো, তবে আরেকটা কথা, কিন্তু মুখস্থ করলে গেলে হবে না, বুঝে করতে হবে, বুঝে। আর কারোর যদি এমসিকিউ তারা খুব ভালো পারে, যাদের অঙ্কগুলো একটু খুব সুন্দর বুঝেও করেছে, তাহলে তো এমসিকিউ ইজিলি পেরিয়ে যাবে। দেখ, প্রথম পয়েন্ট বলছি এবং বুঝিয়ে বুঝিয়ে পড়ছি। ইন্টারনাল ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্টিং, দেখ পরীক্ষায় বলছি অ্যাকাউন্টিং ইনফরমেশনে দুজন ইউজার হয়। কি বললাম? দুটো ইউজার হয়, একটা ইন্টারনাল হয় আর একটা এক্সটার্নাল হয়। ইন্টারনাল মানে কি, ধর আমি যখন পড়াচ্ছি, এটা ঘরের মধ্যে, এটাকে বলে ইন্টারনাল। আর ঘরের বাইরে হলে তাকে বলে এক্সটার্নাল। তুই দেখবি যে কোনো মুদিখানা দোকান যা, মুদিখানার দোকানের ইন্টারনাল কারা? দোকানের ভিতর যারা থাকে তাদেরকে বলে ইন্টারনাল, দোকানের বাইরে যারা থাকে তাদের এক্সটার্নাল বলে। স্যার, দোকানের মধ্যে কারা থাকে? কর্মচারী, মালিক, এরা তো ইন্টারনাল। আর বাইরে কারা থাকে? বাইরে থাকে স্যার কাস্টমার থাকে, কাস্টমার যে দোকানে খরিদ্দার থাকে, সাপ্লায়ার পাওনাদার থাকে, ঠিক আছে, সরকার থাকে, বুঝিস তো, গভর্নমেন্ট থাকে, তারপর ইনভেস্টর থাকে, এরা হচ্ছে ব্যাংক থাকে, যার থেকে লোন নিই, এরা হচ্ছে বাইরের লোক। তাহলে ঘরের লোক আর বাইরের লোক, এমনি ইজিলি অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে বলছে ইন্টারনাল ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। তো ইন্টারনাল মানে ঘরের মধ্যে কি? গভর্নমেন্ট কি ঘরের মধ্যে থাকে? না স্যার। ক্রেডিটার্স কি ঘরের মধ্যে থাকে? না স্যার। ইনভেস্টর ঘরের মধ্যে থাকে? না স্যার। ঘরের মধ্যে থাকে ম্যানেজার। কোম্পানি চালায় কারা? ম্যানেজার। কারেক্ট আছে। দেখ, বুঝে অ্যান্সার করতে হবে, কিছু মুখস্থ করতে হয় না। ঠিক আছে তো, আস্তে কথা বলিস না, সুবিধা হবে কথা না বললে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমরা শিখিয়েছিলাম, আমরা যখন বেসিক অ্যাকাউন্টিং টার্ম শিখেছিলাম, ওখানে প্রথমে শিখেছিলাম এক্সপেন্ডিচার। মনে কর, এক্সপেন্ডিচারকে দুভাগে ভাগ করা যায়, একটা রেভিনিউ খরচা আর একটা ক্যাপিটাল খরচা। রেভিনিউ খরচা কাকে বলে? যার বেনিফিট আমি অলরেডি নিয়ে নিয়েছি, তাকে বলে রেভিনিউ খরচা। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কাকে বলে? যার বেনিফিট আমরা ফিউচারে নেবো, তাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার একটা নাম কি ছিল? অ্যাসেট। দেখ, এখানে কিছু বলেছে? এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। দেখ, আমি এইভাবে অ্যানালাইসিস করছি, তার পেছনে কারণটা কি আছে? নিশ্চয়ই তো কিছু কারণ আছে। তার কারণ ধর, এই কোশ্চেনটা দেবে, কি গ্যারান্টি আছে তোকে তো অন্য কোশ্চেন দিতে পারে। এই জন্য অ্যানালাইসিসটা ভালো করে শুনতে হবে। তুই এমসিকিউ, তুই বই খুললি বা তুই পিডিএফ খুললি, ফটাফট করে এটার অ্যান্সার বা এদিক ওদিক তুই জোগাড় করলি, অ্যান্সার বের করলি, কিন্তু কোশ্চেনের লাইনের মানে বুঝতে হবে। এই কোশ্চেন দেবে কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে তো? তো বলছি, এর মধ্যে কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার? ওয়েজেস। ওয়েজেস হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। ওয়েজেস এর রেভিনিউ এক্সপেন্ডিচার। ওয়েজেস পেড ফর কনস্ট্রাকশন অফ বিল্ডিং। এটা কি ধরনের খরচা? চলে, রেক্টিফিকেশন থেকে এটা এসছে। ওয়েজেস পেড ফর কনস্ট্রাকশন অফ বিল্ডিং। তুই বিল্ডিং তৈরি করছিস, তার জন্য ওয়েজেস পে করছিস। ভালো করে শোন। ধর আজকে আমার বাড়ি তৈরি করছি, বিল্ডিং তৈরি করছি, তো বিল্ডিং তৈরি করছে কারা? ওয়ার্কাররা তৈরি করছে, ওদেরকে ওয়েজেস পে করছি। এটা কি ধরনের খরচ? এটাকে বলে ক্যাপিটাল। তোরা তোরা নিশ্চয়ই রেক্টিফিকেশন যখন করেছিলি, একটা এরর অফ প্রিন্সিপাল বলে একটা টপিক শিখেছিলাম, নীতিগত ভুল। ওখানে কি লেখা থাকতো? ইনস্টলেশন অফ মেশিনারি। জার্নাল কি করতি? মেশিনারি টু ক্যাশ করতি না ওইদেশ টু ক্যাশ করতি? মেশিনারি টু ক্যাশ। মেশিনের খরচ ধরা। তাহলে মেশিনটা ইনস্টল করার জন্য যে ওয়েজেস দেওয়া হয়, এটা মেশিনের খরচ ধরা হয়। বিল্ডিং তৈরি করার জন্য যদি ওয়ার্কারদের ওয়েজেস দেওয়া হয়, ওটাকে বিল্ডিং এর খরচ ধরা হয়। কারণ আমি কি শিখেছিলাম? বিল্ডিংটা ইউজ করার আগে পর্যন্ত বিল্ডিং এর মধ্যে যত খরচা করা হবে, সব বিল্ডিং এর খরচা ধরা হবে। তাহলে এটাকে কি বলা হয়? এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো বলছে ওয়েজেস পেড ফর কনস্ট্রাকশন অফ এ বিল্ডিং, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বাকি একটাও ক্যাপিটাল নেই, বাকি সব করা রেভিনিউ খরচা আছে। বলছে আন্ডার ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্টকে বাংলায় দেখ লেখা আছে, ম্যাচিং মিলকরণের ধারণা। ম্যাচিং কনসেপ্ট কাকে বলে জানিস তো? আয়ের সঙ্গে ব্যয়টাকে মেলানোকেই বলা হয় ম্যাচিং কনসেপ্ট। কি বললাম বুঝতে পারলি? আয়ের সঙ্গে ব্যয় মেলানো। তাহলে দেখ, এখানে কিছু পয়েন্ট আছে, আয়ের সঙ্গে ব্যয় মেলানো। যদি কোনো পয়েন্ট থাকে তাহলে সেটা লিখবি। সেটা লিখবি হচ্ছে তোর ম্যাচিং কনসেপ্ট। প্রথমে বলছে স্যার রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট। না, রিসিপ্ট আর পেমেন্টটাকে ম্যাচিং কনসেপ্ট বলে না। ফায়ার এখন করেছিলি, মনে পড়ে? ট্রেডিং পিএল করেছি, ওটা ম্যাচিং কনসেপ্ট।
ট্রেডিং পিএল ম্যাচিং কনসেপ্টের মধ্যে পড়ে, ঠিক আছে তো? কারণ কি আয়ের সঙ্গে ব্যয়টাকে মেলানোকেই বলা হয় ম্যাচিং কনসেপ্ট, অর্থাৎ ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। দেখ এখানে রিসিপ্টের সঙ্গে পেমেন্ট মেলানোকে ম্যাচিং কনসেপ্ট বলে না। ম্যাচিং মানে কি ম্যাচ করা, আয়ের সাথে ব্যয়টাকে ম্যাচ করা, আয়ের সাথে ব্যয় মানে ইনকামের সাথে এক্সপেন্সটাকে ম্যাচ করাকে বলা হয় ম্যাচিং কনসেপ্ট। বোঝা গেল তো? অ্যান্সারটা লিখছিস তো, সুন্দর করে লিখবি, পয়েন্ট দিয়ে লিখবি অ্যান্সারটা, বুঝতে পারলি তো? যেমন 3 এর অ্যান্সারটা কি লিখবি? তিনেরটা লিখবি ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। কোন অ্যান্সারটা বল? স্যার 2 এরটা তো এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, বুক কিপিং আছে, 4টে অপশন। তুই অন্য দেখছিস, তুই আমি 2023 5 নম্বর পেজে আছি, আচ্ছা, মানে 5-6 দেখ চলে যা। যাই হোক, তাহলে এটা বোঝা গেল তিনেরটা। 4 নম্বর, 4 নম্বর বলেছে এটা তো পারবি, এটা সবাই পারবে, এটা বল না। আরে তো তোরা তো করেছিস, জার্নাল করেছিস, করলি না? আচ্ছা বল, আমরা অ্যাকাউন্টেন্সি করার কটা রুল শিখেছি? একটা গোল্ডেন রুল হয়, একটা মডার্ন রুল হয়। একটা গোল্ডেন রুল, একটা মডার্ন রুল। গোল্ডেন রুলে কি কি নিয়ম ছিল মনে আছে? গোল্ডেন রুলের মধ্যে কি কি ছিল? নমিনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়াল অ্যাকাউন্ট, তাই তো? কি নমিনাল, পার্সোনাল, রিয়াল। নমিনাল অ্যাকাউন্ট মানে কি? নমিনাল অ্যাকাউন্ট মানে কি জিনিস থাকতো? আয় ব্যয়, হ্যাঁ ও বললো অল এক্সপেন্স অ্যান্ড লসেস, এক্সপেন্স লসেস ইনকাম গেইন, এগুলো নমিনাল অ্যাকাউন্টে থাকে। আবার বলছে কি বললো ও? ইনকাম, বল না তুই, বল স্যার ইনকাম আর এক্সপেন্স, কিছু বলতে না পারলে। ইনকাম আয় আর ব্যয় থাকে, নমিনাল অ্যাকাউন্টে থাকে আয় ব্যয়। রিয়াল অ্যাকাউন্টে যত রকমের সম্পত্তি থাকে, আর পার্সোনাল অ্যাকাউন্টে কোনো পার্সোনাল রিলেটেড থাকে, তাই তো? তো এখানে দেখ কি বলছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট কি? এটা কি রিয়াল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট? বলছে ক্যাপিটাল অ্যাকাউন্ট কি পার্সোনাল অ্যাকাউন্ট? ক্যাপিটাল অ্যাকাউন্ট কি নমিনাল অ্যাকাউন্ট? নান অফ দিস। কি হবে? পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক, ক্যাপিটাল মানে কি? ব্যবসার মালিক যে টাকা নিয়েছে, মালিক তো পার্সন, পার্সোনাল অ্যাকাউন্টই হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। নেক্সট কি বলেছে দেখ, দেখেছিস কি? অ্যানালাইসিস করে শুনতে হবে তোকে। ইন হুইচ বেসিস অফ অ্যাকাউন্টিং দ্য ডক্ট্রিন অফ কনজারভেটিজম ইজ অবজার্ভ। বলছে মানে এটা হচ্ছে হিসাব নিকাশের রক্ষণশীলতার নীতি, ঠিক আছে তো? রক্ষণশীলতার নীতি কোন হিসাব ভিত্তিতে দেখা যায়, ঠিক আছে? এটা তোকে বলছি, এটা কোন ভিত্তিতে দেখা যায়? এটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস, পুডেন্স কনসেপ্ট। অ্যাকাউন্টেন্সি একটা কনসেপ্ট হয় পুডেন্স কনসেপ্ট, কোন বেসিস দেখানো হয়, ঠিক আছে তো? এটা হচ্ছে তোর, কি বললাম বল পয়েন্টটা, অ্যান্সারটা কি বললাম? অ্যাক্রুয়াল বেসিস। নেক্সট, আউটস্ট্যান্ডিং ওয়েজেস। আউটস্ট্যান্ডিং ওয়েজেস তোরা তো পড়েছিস তো, আরে তোরা তো পড়েছিস আউটস্ট্যান্ডিং ওয়েজেস, নাম তো শুনেছিস। আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে কি? যে ওয়েজেসের টাকাটা বাকি থাকে তাকে বলে আউটস্ট্যান্ডিং ওয়েজেস। তাহলে এটা কি জানতে চেয়েছে? বলছে এটা কি ধরনের অ্যাকাউন্ট, এটা কি ধরনের অ্যাকাউন্ট, কেউ কি বলতে পারবি? নমিনাল অ্যাকাউন্ট, রিয়াল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নান অফ দিস তো এমনি দিয়েছে বেকার, 1 2 3 এর মধ্যেই হবে। রিয়াল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, বল, বলতে পারবি? পার্সোনাল অ্যাকাউন্ট, ও বললো পার্সোনাল অ্যাকাউন্ট, তোরা কিছু, ও পার্সোনাল বললো, হ্যাঁ বল। ও বললো নমিনাল, বল বল বল। নমিনাল অ্যাকাউন্ট। যারা নমিনাল বললি তারা প্রত্যেকে ভুল বললি, যারা নমিনাল বললি প্রত্যেকে ভুল বললি। অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হবে পার্সোনাল অ্যাকাউন্ট। ওয়েজেস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, ওয়েজেস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, ওয়েজেস হচ্ছে খরচা। আর আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে এই বছরটা করলেও তার কোনো একজন ওয়ার্কারকে দিয়ে কাজ করেছি, ওর টাকাটা এখনো দিতে পারেনি, টাকাটা কে পায় বছরের শেষে? কোন পার্সন পায়? পার্সোনাল অ্যাকাউন্ট। আউটস্ট্যান্ডিং ওয়েজেস বলুক, আউটস্ট্যান্ডিং স্যালারি বলুক, প্রিপেড ওয়েজেস, প্রিপেড স্যালারি, সব পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে, ঠিক আছে তো? তারা বলছে হুইচ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া ইন্ডিকেটস দ্য ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। বলছে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে, বলতে পারবি কেউ? ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে? কে বললো? কেউ পড়ে বললাম 14 থেকে 19 এর মধ্যে যারা ভিডিও দেখে তারা অ্যান্সারটা পেরে গেছে। AS2 কারেক্ট অ্যান্সার হবে, AS2 কারেক্ট অ্যান্সার হবে, AS2 কারেক্ট অ্যান্সার হবে, AS2। কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি উল্লেখ আছে? AS2। তা বলছে অ্যাকাউন্টিং, এটা তো পারা জিনিস, এটা তো বহুবার বলেছি। অ্যাকাউন্টিং ইজ অ্যান, এটা কি অ্যাকাউন্টিং কি আর্ট, অ্যাকাউন্টিং কি সায়েন্স, নাকি বোথ আর্ট অ্যান্ড সায়েন্স? আর্ট অ্যান্ড সায়েন্স। অ্যাকাউন্টকে আমরা বলি আর্ট এবং সায়েন্সের সংমিশ্রণ, ঠিক আছে? অ্যাকাউন্টকে আর্টও বলা হয়, আবার অ্যাকাউন্টকে সায়েন্সও বলা হয়, ঠিক আছে? আর্ট কেন বলা হয়? সুন্দর করে ডিজাইন ফিজাইন করে করা হয়। সায়েন্স কেন হয়? এখানে অনেক ফর্মুলা ইউজ করা হয়, সেই জন্য তো অ্যাকাউন্টকে বলা হয় আর্ট অ্যান্ড সায়েন্স। বোধ হবে। নেক্সট কি বলেছে দেখ, দ্য অ্যামাউন্ট অফ ডিফারেন্স ইন টু সাইডস অফ ট্রায়াল ব্যালেন্স। এটা জানিস তো, ট্রায়াল ব্যালেন্স তোরা করতি তো, ট্রায়াল ব্যালেন্স করতি। ট্রায়াল ব্যালেন্স যখন দু সাইড না মিলতো তখন কি দিয়ে মেলাতি মনে আছে? দেখ আমি এত সুন্দর ধরে বললাম বলে কি সুন্দর ইজিলি বলে দিলি, তো পর এটাই তো বলেছে, এটাই তো জানতে চেয়েছে। তার ট্রায়াল ব্যালেন্সের দু সাইডে যদি ডিফারেন্স বেরোয়, যদি না মেলে তখন কি দিয়ে মেলো? সাসপেন্স দিয়ে মেলাতাম। তো যে দোজ
বলছে হু সেল গুডস অন ক্রেডিট, যারা ধারে গুডস বেচে, দেখ ইংলিশটা যদি বুঝতে অসুবিধা, বাংলায় লিখে দিয়েছে, যারা পণ্য ধারে বেচে তাদেরকে কি বলে? ক্রেডিটার্স। যারা ভালো করে শোন, শুনে অ্যান্সার দিয়ে কেন তাড়াহুড়া করিস, আগে ভালো করে শোন। বলছে দোজ হু সেল গুডস, গুডস সেল করছে, গুডস যারা, দেখ আমি যদি কাউকে ধারে গুডস বেচি তাকে ডেটার্স বলে, কিনলে তো হয় ক্রেডিটার্স, ঠিক আছে? তো বলছে এটা ডেটার্স হবে, দোজ হু সেল গুডস অন ক্রেডিট। তার বলছে জার্নাল ইজ, জার্নালকে কি বলা হয়? প্রাইমারি বুক অফ অ্যাকাউন্টস, ফাইনাল বুক অফ অ্যাকাউন্টস, সেকেন্ডারি বুক অফ অ্যাকাউন্টস, নান অফ দেম। বোঝাতে ইচ্ছা করছে না? জার্নাল, জার্নাল হচ্ছে এমন, জার্নালকে বাংলায় বলা হয় জাবেদা। জাবেদা মানে কি? বলছে জার্নাল কি, প্রথমে যত ট্রানজ্যাকশন পাবি প্রথমে যেখানে রেকর্ড করে তাকে জার্নাল বলে, ঠিক আছে? জার্নাল, জার্নাল হচ্ছে প্রাইমারি বুক অফ অ্যাকাউন্টস। স্যার ফাইনাল বুক অফ অ্যাকাউন্টস, তো ফাইনাল বুক তো লেজার, তাই না? বলেছিস তো তোরা। ক্যাশ বুক ইজ আ, ক্যাশ বুক, ক্যাশ বুককে কি জার্নাল বলা হয়? ক্যাশ বুককে কি লেজার বলা হয়? ক্যাশ বুককে কি জার্নাল লেজার দুটোই বলা হয়, নাকি ক্যাশ বুককে নান অফ দিস বলা হয়? বল দেখি, এটা বলতে পারবি? ক্যাশ বুক কি জার্নাল, ক্যাশ বুক, এটা এসে কিন্তু এই কোশ্চেন আছে। বোথ। বোথ। বোথ এন্ড ক্যাশ বুকের একটা নাম জানিস? ক্যাশ বুককে বলা হয় জার্নালাইজড লেজার। কি বললাম? ক্যাশ বুককে বলা হয় জার্নালাইজড লেজার। ক্যাশ বুককে জার্নালও বলা হয়, লেজারও বলা হয়। ক্যাশ বুকে স্যার কি করে জার্নাল লেজার দুটো? দেখ ক্যাশ বুক যখন টাকা কাটে তো লেজারের মতন, আবার ক্যাশ বুক কি সাবসিডারি বুক, জার্নাল। ঠিক আছে? তো তো দেখ তাহলে ক্যাশ বুকে জার্নাল লেজার দুটোই বলা হয়। নেক্সট কি বলছে? এটা পড়বো, তাই তো? 13টা কি বলছে দেখ, 13টা বলছে ফার্নিচার পারচেস ফর রুপিস 5,000, 5,000 টাকা দিয়ে ফার্নিচার কিনেছিস, অ্যান্ড রংলি রেকর্ডেড ইন পারচেস ডে বুক, কিন্তু ভুল করে তুই ফার্নিচার কিনেছিস 5,000 টাকা দিয়ে, কিন্তু ভুল করে তুই পারচেস ডে বুকে রেকর্ড করে দিয়েছিস। এটা কি ধরনের এরর? আবার বলছি ফার্নিচার পারচেস করেছি, এটা ফার্নিচার পারচেস করে, এটা কি হচ্ছে এক ধরনের ক্যাপিটাল খরচ। ফার্নিচার পারচেস করলে জার্নাল কি করতো অরিজিনালি? ফার্নিচার টু ক্যাশ, এটা অরিজিনাল জার্নাল, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করে দিয়েছে, ভুল করে রেকর্ড করেছে পারচেজ ডে বুক এবং পারচেজ টু ক্যাশ। অ্যাকচুয়ালি এটা অরিজিনাল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল খরচ, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে এটাকে রেভিনিউ খরচ দেখে দিয়েছে। এরকম ভুলটাকে কি ভুল বলেছিলাম? নীতিগত ভুল বলেছিলাম, নীতিগত ভুল, এরর অফ প্রিন্সিপাল। বুঝতে পারলি তো? রেকটিফিকেশনে করেছিলাম। ঠিক আছে, আসছে কথা নয়। তারপর দেখ ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন বলছে ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট, নেই বলছি এখানটায়, লেখাটা হয়নি। হবে ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট ইজ, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট, আচ্ছা আচ্ছা, তোরা ফাইনাল অ্যাকাউন্ট করিস, ডেপ্রিসিয়েশন কারো করো, যে কোনো রকম ফিক্সড অ্যাসেট, মেশিনারি, বিল্ডিং, ফার্নিচারের উপর ডেপ্রিসিয়েশন হতো। বলছে ডেপ্রিসিয়েশন ফিক্সড অ্যাসেট, এটা কি ক্যাশ ট্রানজাকশন? ডেপ্রিসিয়েশনকে ক্যাশ ট্রানজাকশন বলে না। ডেপ্রিসিয়েশন কখনোই, ডেপ্রিসিয়েশনকে বলা হয় নন ক্যাশ ট্রানজাকশন। ডেপ্রিসিয়েশন হচ্ছে মানে একটা জিনিস, এর ফলে টাকা আসেও না, ঠিক আছে, যায়ও না, ঠিক আছে? তো তাহলে এটা ক্যাশ ট্রানজাকশন হবে না। ক্রেডিট ট্রানজাকশন না রে, ক্যাশ ট্রানজাকশন কোনোটাই হবে না, এটা যে ইন্টারনাল ট্রানজাকশন। কি বললাম? এটা ইন্টারনাল ট্রানজাকশন, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন হচ্ছে এক ধরনের ইন্টারনাল ট্রানজাকশন। দেখ এটা বিল কিছুক্ষণ আগেই করলি, তাহলে নিশ্চয়ই পারবি। বলছে 1/1/22 এত তারিখে এম একটা বিল ড্র করেছে এন এর উপর। কবের বিল ড্র করেছে বল? 1/1/22-এ। ম্যাচুরিটি ডেট কত হবে? 4/4/22। 4/4/22, যেমন আমি শিখিয়েছিলাম তোদের 1/1/22, এটা হচ্ছে বিলের ডেট। ক মাসের বিল? স্যার 3 মাসের বিল। আর সবসময় বিলের ক্ষেত্রে 3 দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হয়। তাহলে গ্রেস পিরিয়ড যদি 3 দিন দেওয়া হয় তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখ, 3 আর 1 যোগ করলে 4 হচ্ছে, তারপর এদিকেও 4 হচ্ছে, তারপর 22, 4/4/22। কারেক্ট অ্যান্সার হবে কি 4/4/22। বুঝে গেল? 4/4/22। তারপর কি বলেছে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ ইনক্লুড,
ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভালো করে শুনবি, একদম ঠান্ডা মাথায়। আমি তোদের কি শিখিয়েছিলাম? ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে কি বলা হয় মনে কর, আমি কি বলছি, এক্সপেন্ডিচারকে দুভাবে ভাগ করা যায়, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা নাম বলেছিলাম এক্সপেন্সেস, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর একটা কি নাম বলেছিলাম? অ্যাসেট। তো অ্যাসেট কোথায় বসে? ব্যালেন্স শিটে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে দেখি, কি হয় ধরে পড়লাম, কত ইজিলি ভাবে বোঝা যায়, ব্যালেন্স শিট। তারা বলছে ফ্রম ডেটার্স অ্যাকাউন্ট উই ক্যান অ্যাসার্টেন, সিঙ্গেল এন্ট্রি শিখেছিলি, ডেটার্স অ্যাকাউন্ট থেকে আমরা কি বের করতাম মনে আছে? বল, অপশন দেখে তুই বলে দিতে পারবি। ডেটার্স অ্যাকাউন্ট থেকে কি বের করতাম? ক্রেডিট সেলস। বেশ হয়ে গেল। কিন্তু এটা যদি না দিয়ে পরীক্ষা যদি বলতো না ডেটার্স না, তখন পরীক্ষা যদি বছর দেয় বলো ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে কি বের করতে পারো। উল্টো যদি কোশ্চেন দেয় বলো ক্রেডিট সেল কোন অ্যাকাউন্ট থেকে বের করতে পারো। তোকে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় বলে ক্রেডিট সেল কোন অ্যাকাউন্ট থেকে বের করতে পারো, অ্যান্সার কি দিবি? কি রে, যদি বলে ক্রেডিট সেল কোন অ্যাকাউন্ট থেকে বের করতে, ডেটার্স। যদি বলে স্যার ক্রেডিট পারচেজ কোন অ্যাকাউন্ট থেকে বের করতে পারো, ক্রেডিটার্স। তাহলে তোকে বিভিন্ন রকম ঘুরিয়ে কোশ্চেন করতে পারে, তাহলে তোকে জানতে হবে। এই কোশ্চেনই পরীক্ষায় দেবে, আমি কিছু বলছি না, টপিকটা মাথায় রাখতে হবে। হোয়েন ক্লোজিং ক্যাপিটাল ইজ লেস দ্যান ওপেনিং ক্যাপিটাল, ভালো করে শুনবি, ক্লোজিং ক্যাপিটাল যদি ওপেনিং ক্যাপিটালের চেয়ে কম হয়, সাপোজ ধর আমি তোকে একটু বুঝিয়ে দিচ্ছি, তুই এখনই অ্যান্সার দিতে পারবি, কোনো অ্যান্সার মুখস্থ করতে হবে। ধর বছর ব্যবসা শুরু করার সময় তুই 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলি, এটা ওপেনিং ক্যাপিটাল। ব্যবসা বছরের শেষে গিয়ে দেখলি ক্যাপিটাল হলো 2 লাখ টাকা, 2 লাখ না, তুই 1.5 লাখ টাকা হলো, তাহলে ক্যাপিটাল বাড়লো না কমলো? তাহলে কেন বাড়লো? প্রফিট হয়েছে। তাহলে ওপেনিং এর চেয়ে ক্লোজিং বেশি প্রফিট হচ্ছে, উল্টো বললাম। ধর ব্যবসা শুরু করার সময় তুই 1 লাখ টাকা নিয়েছিলি, বছরের শেষে গিয়ে দেখবি ওটা 70,000 টাকা হয়ে গেছে, তাহলে কি হলো? লস। অ্যান্সার তুই পেয়ে গেছিস। ওরা কি বলেছে? বলছে ক্লোজিং ক্যাপিটাল ইজ লেস দ্যান ওপেনিং, ওপেনিং এর চেয়ে ক্লোজিং কম হয়, তখন কি ব্যবসায় রিপ্রেজেন্ট কি করবে? লস। নেক্সট বলেছে একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা করে দিই, অঙ্কটা জানিস, তোরাও জানিস, ক্লাসে করিস, আবার করি দিচ্ছে। বলছে কি ওপেনিং ক্যাপিটাল তোকে বলে দিয়েছে, প্রফিট বলে দিয়েছে, ড্রয়িংস বলে দিয়েছে, ক্যাপিটাল ইন্ট্রোডিউস বলেছে, বলছে বলো ক্লোজিং ক্যাপিটাল কত হবে। দেখ দেখ শোন, কি শিখেছিলি তোদের ফর্মুলা মনে আছে নিশ্চয়ই? ওপেনিং ক্যাপিটাল বল, কোশ্চেনে কত বলেছিল? ওপেনিং ক্যাপিটাল 40,000। 44,000। আচ্ছা, ওপেনিং ক্যাপিটাল বলেছে 44,000, ঠিক আছে? তো এর সাথে প্রফিট যোগ করে দাও, প্রফিট কত বলেছে? 24,000। তোরা তো ফায়ার অ্যাকাউন্ট করেছিলি না, ফায়ার অ্যাকাউন্ট মনে পড়ে? ক্যাপিটাল করতি, প্রথমে লিখতি ক্যাপিটাল, তার সাথে নেট প্রফিট যোগ করতি, ড্রয়িংস থাকলে মাইনাস করতি, সেটাই করছি আমি। এবার দেখ অঙ্কে কি ড্রয়িংস বলেছে কিছু? ড্রয়িংস কত? তাহলে মাইনাস কর ড্রয়িংস 28,000। হয়ে গেল এত অব্দি? আর কিছু আছে দেখি, আর কিছু আছে? স্যার ক্যাপিটাল ইন্ট্রোডিউস, তুই ভাব না, তুই ব্যবসা শুরু করার সময় 44,000 টাকা এনেছিলি, শুরুতে ছিল 44,000 টাকা, তুই ধর আরো ক্যাপিটাল আনলি, তাহলে ক্যাপিটাল বাড়বে না কমবে? তাহলে যোগ হবে, তো এটা ফার্দার ইন্ট্রোডিউস যোগ হয়। কত টাকা ফার্দার ইন্ট্রোডিউস? দাঁড়া, 32,000 টাকা। যোগ বিয়োগ করে বল কত বেরোচ্ছে? 72,000। এটা হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল, এটা টুকে নেওয়া উচিত, অঙ্ক তো টুকে নেওয়া উচিত ক্লোজিং ক্যাপিটাল। ঠিক আছে, ক্লোজিং ক্যাপিটাল কথা বলে 72,000 টাকা বেরোলো। এটা অঙ্কটা অবশ্যই করে নিবি, কারণ দেখ অ্যান্সার অপশন লিখে কিছু লাভ নেই, তাই না? কি করে বেরোলো 72,000 টাকা, এটা দেখি নে, রেশি করলি 72 কি করে বেরোলো? হয়েছে? তাহলে ডি নম্বর অ্যান্সার বেরোলো। এবার কি বলছে 20 নম্বরটা, দ্য ক্রেডিট ব্যালেন্স অফ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। আসছে শোন, ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের ক্রেডিট ব্যালেন্স হলে তাকে কি বলে? ইনকাম এন্ড ক্রেডিট ব্যালেন্স অফ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টকে কি বলে জানিস? সারপ্লাস। কি বলে? সারপ্লাস। মনে পড়ছে তো? আরে তোরা তো ইনকাম এখানে করলি, মনে পড়ে তো? ক্রেডিট ব্যালেন্সটাকে বলে সারপ্লাস, আর ডেবিট ব্যালেন্স হলে তাকে বলে, তাহলে সারপ্লাস আর ডেফিসিট অফ এ নন প্রফিট সিকিং অর্গানাইজেশন ইজ ট্রান্সফার টু হুইচ অ্যাকাউন্ট? মন দিয়ে শুনবি এই কোশ্চেনটা মন দিয়ে শুনবি। আমরা যখন ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করতাম, করে সারপ্লাস বা ডেফিসিট বেরোতো, মনে পড়ছে তো? ডেবিটে ব্যালেন্স বেরোতো, সারপ্লাস বেরোতো, ক্রেডিটে ব্যালেন্স বেরোতো, তাকে ডেফিসিট বলতো। বলছে এই যে সারপ্লাস বা ডেফিসিট যে বেরোতো, এটা কোথায় ট্রান্সফার করা? বাদ দে, ভুলে যা, কিছুক্ষণের জন্য ভুলে যা। ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি?
ফাইনাল অ্যাকাউন্টে পিএল যে নেট প্রফিট বেরোতো, নেট প্রফিট কোথায় নিয়ে যেতি? কি করতি? নেট প্রফিট ফাইনাল অ্যাকাউন্টে ক্যাপিটালের সঙ্গে কি করতি? যোগ করতি। এখানেও তাই হয়, এখানেও তাই হয়। অর্থাৎ এখানে সারপ্লাস বা ডেফিসিট যেটা বেরোবে, স্যার সারপ্লাস ডেফিসিট মানে তো প্রফিট লস, তাহলে আপনি সব কাজ করুন, ক্যাপিটালের সঙ্গে যোগ বিয়োগ করে দিন। তাহলে দেখেন ক্যাপিটাল বলে অপশন দিয়েছে, প্রথম অপশনে ক্যাপিটাল দিয়েছে। কোন স্টুডেন্ট যদি না বুঝে এটা ক্যাপিটাল লিখে দেয়, পুরো কেটে জিরো, ক্যাপিটাল লিখলেই জিরো। স্যার ফায়ার এখন তো ক্যাপিটাল লিখতাম, এখানে ক্যাপিটাল লেখা যাবে না। ইনকাম এন্ড এক্সপেন্স যেমন নন প্রফিট অর্গানাইজেশনে ক্যাপিটাল অ্যাকাউন্টের সঙ্গে যোগ বিয়োগ করতে হয় না, যোগ করতে হয় ক্যাপিটাল ফান্ডের সঙ্গে। এটা হচ্ছে ট্রিকি কোশ্চেন ছিল, বুঝেছো? ক্যাপিটাল লিখলে হবে না, ক্যাপিটাল ফান্ড লিখতে হবে। ক্যাপিটাল লিখলে কোনো নাম্বার নেই, ক্যাপিটাল ফান্ডই লিখতে হবে কথাটা। তারা বলছে কি 22 সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স ডিউরিং দ্য কারেন্ট ইয়ার, ঠিক আছে? তো সাবস্ক্রিপশন রিসিভ এই বছর তো বলছে এই বছর তুই অ্যাডভান্স টাকা পেয়েছিস, সাবস্ক্রিপশন টাকা মানে অ্যাডভান্স পেয়েছিস মানে কোন বছর টাকা পেয়েছিস? আরে এই বছর যদি সাবস্ক্রিপশন টাকা অ্যাডভান্স পাস, কোন বছর টাকা পাবি? আরে পরের বছর টাকা পাবি, তুই পরের বছর টাকা অ্যাডভান্স এই বছর পাবি, তা পরের বছর টাকা এই বছর অ্যাডভান্স পেলে এটা আমার কাছে কি লাইবিলিটি, এটা মানে কি লাইবিলিটি, এটা আমার কাছে লাইবিলিটি, এটা কোনো সন্দেহ নেই, ধর এটা কি মাস, এটা কি মাস? জানুয়ারি মাস, কোন স্টুডেন্ট ফেব্রুয়ারি মাসের মাইনে জানুয়ারি মাসে দিয়ে দেয়, সেটা আমার কাছে তো লাইবিলিটি, ঠিক আছে? তো এটা লাইবিলিটি হবে। ল্যান, এটা কম্পিউটার দিয়েছে, বল ল্যানের ফুল ফর্ম তো সবাই জানিস, এটা বলার দরকার নেই। ল্যানের ফুল ফর্মটা কি? Local লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর বলেছে কি দেখ, বলছে কিবোর্ড অফ আ কম্পিউটার, কম্পিউটারের কিবোর্ড এটা কি সিপিইউর মধ্যে পড়ে, এটা কি ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট নাকি মেমোরি? এটা কিবোর্ডটা কিসের মধ্যে পড়ে? কিবোর্ড ইনপুট ইউনিট, কিবোর্ড ইনপুটের মধ্যে পড়ে, ঠিক আছে? কিবোর্ড ইনপুট ইউনিট, ঠিক আছে? তো এই গেল তোর কোন সালের কোশ্চেন, 23 সালটা পুরো করালাম, তাই তো? তাহলে বুঝলি আগের বছর এই পেপারটা এসেছিল। 22, এবার 22 সাল দেখ, একদম ফার্স্ট পেজে চলে আয়, 22 সাল বলছি, ঠিক আছে? বলছে কি দেখ, শুনবি মন দিয়ে। প্রথম বলছে এক্সটার্নাল ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, কিছুক্ষণ আগে প্রথমেই বললাম, দেখ তুই ভাব ভাব ভালো করে দেখ কোশ্চেনটা কেমন এসেছিল, দেখ 22 সালে এসেছিল এক্সটার্নাল ইউজার, আর 23 সালে এসেছিল ইন্টারনাল ইউজার, দেখেছিস কোশ্চেনটা কেমন হয়ে দিয়েছে? তাহলে এক্সটার্নাল ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন কি বলেছিলাম? দোকানের বাইরে, দোকানের বাইরে কে থাকে? স্যার গভর্নমেন্ট থাকে। দোকানের বাইরে ক্রেডিটার্স থাকে, ইনভেস্টর, সবাই দোকানের বাইরে থাকে। তার কারেক্ট অ্যান্সার হবে কি? অল অফ দিস। কারেক্ট অ্যান্সার হবে কি? অল অফ দিস। বোঝা গেল? কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস। তাহলে ফার্স্ট পেজ, ফার্স্ট পেজ, আস্তে 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 আস্তে, অল অফ দিস হয়ে গেল। এক একটা বোঝা গেল তো এক্সটার্নাল ইউজার। 2 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং, কোনটা অ্যাকাউন্টিং এর ব্রাঞ্চ নয়? দেখ অ্যাকাউন্টিং এর ব্রাঞ্চের মধ্যে পড়ে কি? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর ব্রাঞ্চ, কস্ট অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর ব্রাঞ্চ, অ্যাকাউন্টিং এর না বেসিক্যালি 3টেই ব্রাঞ্চ আছে, একটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এর বাইরে কোনো ব্রাঞ্চ নেই। 3টেই ব্রাঞ্চ হয়, কিন্তু ব্রাঞ্চ নয় কোনটা? বুক কিপিং। বুক কিপিং কিন্তু অ্যাকাউন্টিং এর ব্রাঞ্চের মধ্যে পড়ে না, ঠিক আছে? তো বুক কিপিং ক্লাসে পড়া আছে, তো আমি নোট দিয়ে দিয়েছি, ওই নোটটা একবার দেখে নিবি, ঠিক আছে? তো বইটা কি করে মেনটেন করা হয় অ্যাকাউন্টস, এটাই সম্পর্কে লেখা আছে। আচ্ছা যাই হোক, অ্যান এক্সাম্পল অফ ফিকটিসিয়াস অ্যাসেটস, ফিকটিসিয়াস অ্যাসেটস এর এক্সাম্পল বলো। এখানে ফিকটিসিয়াস অ্যাসেট, ফিকটিসিয়াস অ্যাসেট মানে কি জানিস? অলিক সম্পত্তি, অলিক সম্পত্তি। স্যার গুডউইল, গুডউইল তো ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, গুডউইল তো ইনট্যাঞ্জিবল অ্যাসেট, যে এটা হচ্ছে এমন একটা অ্যাসেট যেটাকে তুই টাচ করতে পারবি না, টাচ করতে পারবি না, রিয়ালাইজ করতে পারবি, ফিল করতে পারবি। গুডউইল হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। স্যার ট্রেডমার্ক এটাও তো ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, এটাও তো ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। স্যার প্রিপেড এক্সপেন্সেস এটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট নয়, এটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট নয় প্রিপেড এক্সপেন্সেস, ঠিক আছে? প্রিপেড এক্সপেন্স এক ধরনের কারেন্ট অ্যাসেটস, এক ধরনের কারেন্ট অ্যাসেটস। স্যার প্রিলিমিনারি এক্সপেন্সেস এটা হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেটস। তাহলে আমি আমার এসএ কিউতে নোটে পরিষ্কারভাবে লেখা আছে যে ইনট্যাঞ্জিবল, দুটো ইনট্যাঞ্জিবল অ্যাসেট, কি জানো, দুটো ফিকটিসিয়াস অ্যাসেটের উদাহরণ দাও। তো একটা ফিকটিসিয়াস অ্যাসেট কি? প্রিলিমিনারি এক্সপেন্স। আমি আরেকটা লিখেছি কি? ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমরা বিজনেস থেকে কি আশা করি? লাভ না লোকসান? লাভ। যদি লোকসান হয় এটা হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেটস। বুঝতে পারলি তো কি বললাম? তাহলে তাহলে কি বললাম? পরীক্ষায় দিতেই পারে এই কোশ্চেন, দিতে পারে বলে একটা ফিকটিসিয়াস অ্যাসেটস এর উদাহরণ দাও, তুই কি বলবি? এখানে অপশন দিয়েছে প্রিলিমিনারি এক্সপেন্সেস, তুই লিখে দে। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং কনসেপ্ট ইজ ফলোড টু মেজার ইনকাম, ঠিক আছে? তো এটা এটা মানি মেজারমেন্ট কনসেপ্টই হবে।
এটা হবে মানি মেজারমেন্ট কনসেপ্ট, ঠিক আছে তো? তো বলছে হুইচ অফ দ্য ফলোইং কনসেপ্ট ইজ ফলোড মেজার ইনকাম, মানি মেজারমেন্ট কনসেপ্ট। নেক্সট কোশ্চেন দেখ, খুব ভালো কোশ্চেন, এটা পারবি। দেখ দেখ এই কোশ্চেনটা 23-এও দিয়েছিল, আবার 22-এও দিয়েছে, দেখেছিস তো? ইন হুইচ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সরি, ইন হুইচ ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, ঠিক আছে তো? দেখ অ্যাকচুয়ালি কোশ্চেনটা আমাকে যদি বলিস, মানে মানে সেই অনুযায়ী দেখতে গেলে কোশ্চেনটা একটু ভুল দিয়েছে। ঠিক আছে, যাই হোক, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড না, বলা উচিত ছিল ইন হুইচ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে তো? বলছে কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি উল্লেখ আছে। কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে? AS2, ঠিক আছে, AS2, ঠিক আছে তো? AS2 তে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি উল্লেখ আছে। Yes, two. ইন্ডিয়ানটা কেটে দেবো? না কাটতে হবে না, দিয়েছে, রেখে দে। কোথায় লেখা আছে? একদম বসে না। কোথায় লেখা আছে? এখানে তো অন্তরে এই কথা বলিস না, কেন কথা বলছিস? আমি তো বারণ করছি কথা বলতে। আচ্ছা দাঁড়া 1 মিনিট, না কোশ্চেনটা কিছু ভুল নেই, আমি দেখে নিলাম। ইন হুইচ ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, দেখ একটা হয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড AS, আর একটা হয় ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS। ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে কত নম্বর ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি উল্লেখ আছে। দেখ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2-এতেও ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি উল্লেখ আছে, আবার ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2-এতেও ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, মানে দুটোতেই সেম আছে। কিন্তু বুঝতে পারলি তো কি বললাম? AS2-তেও ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি বলেছে, IS2-তেও ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি বলেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে তো? তো ঠিক আছে কোশ্চেনটা। এখানে আমি কেন বললাম একটু ভুল আছে, অপশনটা দেখ AS2, AS6, AS10, AS14 লেখা আছে। তাহলে যেহেতু ওরা ইন্ডিয়ান অ্যাকাউন্টেশন বলেছে, তাহলে এখানে অ্যান্সার করে লেখা, অপশনগুলো লেখা হয়েছিল IAS2, IAS6, IAS10, IAS4, এরকম লেখা উচিত ছিল, তাই তো? তো AS লেখা, এই জন্যই বললাম একটু কোশ্চেনটা একটু ভুল আছে। তো যাই হোক, ঠিক আছে, ওরা লেখেনি। তা বলছে প্রাইমারি ফাংশন অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর প্রাইমারি ফাংশনটা কি? অ্যাকাউন্টিং এর প্রাথমিক কাজটা কি? তো অ্যাকাউন্টসটাকে অডিট করা, লিগাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে, মেনটেন্যান্স অফ ক্যাপিটাল, নাকি ডিটারমিনেশন অফ ফিনান্সিয়াল রেজাল্ট। ফিনান্সিয়াল রেজাল্টটাকে ডিটারমাইন করা, ফিনান্সিয়াল রেজাল্টটা ডিটারমাইন করা, ঠিক আছে তো? 6টা। ঠিক আছে তো? নেক্সট কি বলেছে? দ্য ফাদার অফ ডবল এন্ট্রি সিস্টেম। এটা তো জানিস, এটা তো বলতে পারবি তো, ডবল এন্ট্রি সিস্টেমের ফাদার কে? মানে আমাদের অ্যাকাউন্টস, মানে আমাদের অ্যাকাউন্টস হিসাববিদ্যার জনক কে? লুকা প্যাসিওলি, তাই তো? লুকা প্যাসিওলি, এটা হবে কারেক্ট অ্যান্সার। কত সালে জানিস? 1494, 1494। আসতে, তারপর কি বলছে? দ্য ইনস্টিটিউট অফ অথরাইজ টু ফর্মুলেট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইন ইন্ডিয়া। তো বলছে ভারতে যে হিসাব নিকাশ আছে না, এটা কে, এ দায়িত্ব কার আছে? ICAI। মানে আমাদের দেশে যে যত রকমের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, ফর্মুলাগুলো কে তৈরি করবে? ICSI কোনোদিন তৈরি করতে পারবে না। ICSI তো কোম্পানি সেক্রেটারি, ঠিক আছে তো? না, IASC পারবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট না, ICAI। ICAI কে সমস্ত দায়িত্ব দিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টও ওকে দায়িত্ব দিয়ে দিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টও ওকে বলেছে তুমি দেখাশোনা করলাম, তুমি সমস্ত কিছু রুলস এন্ড রেগুলেশন তৈরি করবে, ICAI কে বলে দিয়েছে, ঠিক আছে তো?
তারপর কি বলেছে, 9 নম্বর বলছে পারচেস ডে বুক ইজ অ্যাকচুয়ালি, পারচেস ডে বুক কি, এটা এক ধরনের জার্নাল, এটা কি লেজার, এটা কি ট্রায়াল ব্যালেন্স, নান অফ দিস। অ্যাকচুয়ালি পারচেস ডে বুক কিন্তু অ্যাকচুয়ালি একটা জার্নাল, ঠিক আছে, অ্যাকচুয়ালি জার্নাল এটা। নেক্সট ইজ দ্য সোর্স ডকুমেন্ট ফর দ্য প্রিপারেশন অফ ডেবিট ভাউচার। ডেবিট ভাউচারের ডেবিট ভাউচারের সোর্স ডকুমেন্টগুলো কি, ঠিক আছে তো, ডেবিট ভাউচারের সোর্স ডকুমেন্ট কি, বল দেখি এটা, ডেবিট ভাউচারের সোর্স ডকুমেন্ট কি হতে পারে? ইনভয়েস, যে ইনভয়েস লাগবি না আসলে ইনভয়েস নাম্বার ইনভয়েস হবে ডেবিট ভাউচারের সোর্স ডকুমেন্ট, মানে ডেবিট ভাউচার যে তৈরি করি তার সোর্স ডকুমেন্ট কি হতে পারে, ইনভয়েস। তারপর যে অ্যাক্রুড সাবস্ক্রিপশন রিসিভড ইন কারেন্ট ইয়ার, অ্যাক্রুড সাবস্ক্রিপশন কারেন্ট ইয়ারে রিসিভ করছি, এটা কি? অ্যাক্রুড সাবস্ক্রিপশন মানে হচ্ছে রিসিভড ইন কারেন্ট ইয়ার, মানে আগের বছরে কোনো সাবস্ক্রিপশন বাকি ছিল সেটা এই বছর রিসিভ করছি, এটা আমার কাছে কি, ঠিক আছে তো, মানে আগের বছরে কোনো সাবস্ক্রিপশন বাকি ছিল সেই সাবস্ক্রিপশনটা এবছর রিসিভ করছি, এটা আমার কাছে কি, এটা মাথায় রাখতে হবে। এটা কি আমার কাছে লাইবিলিটি, এটা আমার কাছে কি অ্যাসেট, ঠিক আছে তো, এটা আমার কাছে কি ইনকাম, এটা আমার কাছে লস, এটা বলতে হবে। তাহলে কি বললাম, এটা কি হবে অ্যান্সারটা, অ্যাক্রুড সাবস্ক্রিপশন রিসিভড ইন কারেন্ট ইয়ার উইল বি ট্রিটেড অ্যাজ, এটা হবে ইনকাম। নেক্সট বলছে দ্য লাইবিলিটি থার্ড পার্টি অফ এ বিজনেস, ঠিক আছে, লাইবিলিটি বলে দিয়েছে কত, 50,000 টাকা, ক্যাপিটাল বলে দিয়েছে কত, 80,000 টাকা, বলছে টোটাল অ্যাসেট কত। এর জন্য একটা ফর্মুলা আছে, আমি তোকে বলে দিচ্ছি, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, এটাকে বলে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফর্মুলা, অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফর্মুলা। তো যদি কখনো বলে অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর্মুলাটা লেখো, তখন কি লিখতে হবে, অ্যাসেট ইকুয়াল টু, আরে তো এমনি মুখস্থ, ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, ব্যালেন্স শিটে অ্যাসেট বের করতে হয় কি করে, লাইবিলিটির সাথে ক্যাপিটাল যোগ করলে অ্যাসেট বের হয়, লাইবিলিটির সাথে ক্যাপিটাল যোগ করে, লাইবিলিটি কত বলেছে অঙ্কে, 50,000, ক্যাপিটাল কত বলেছে, 80,000, তাহলে অ্যাসেট কত, 1,30,000, এই 50 সঙ্গে 80 যোগ করে কত হচ্ছে, 1,30,000। তারপর কি বলছে 13 নম্বর, বলছে দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ডেবিটেড ফর পেমেন্ট অফ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দ্য প্রোপ্রাইটার, ঠিক আছে, এটা কি হবে, ড্রয়িংস। বোঝার চেষ্টা কর, কোন অ্যাকাউন্টকে ডেবিট করবি, কোন অ্যাকাউন্টকে ডেবিট করবে, মালিকের এলআইসি প্রিমিয়ামটা পে করেছিস, এমনি ইন্স্যুরেন্স পে করলে জানালা ইন্স্যুরেন্স টু ক্যাশ, কিন্তু মালিকের ইন্স্যুরেন্স দিই, মালিকের ইন্স্যুরেন্স মানে ড্রয়িংস, মালিক তো ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট করবো। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ রেকর্ডেড সেলস ডে বুক, সেলস ডে বুকে কি রেকর্ড করি, ক্রেডিট সেল অফ অ্যাসেট, ক্রেডিট সেল অফ গুডস, ক্যাশ সেল রিটার্ন অফ ক্রেডিট সেল অফ গুডস, বলতে কি অ্যান্সারটা কি হবে, সেলস ডে বুকে কি রেকর্ড করি, স্যার ধারে গুডস কেনা, সরি ধারে গুডস বেচা, ক্রেডিট সেল অফ গুডস, ঠিক আছে। নেক্সট বলছে দ্য মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম অরিজিনেট, মানে কবে, এটা বললাম 1494 সালে, ঠিক আছে তো, আধুনিক হিসাব নিকাশ যে হিসাব ব্যবস্থা আছে না, ওটা কবে অরিজিনেট হয়েছে, 1494। নেক্সট, অ্যাট প্রেজেন্ট এক্সিস্টিং নাম্বার অফ স্ট্যান্ডার্ড ইন্ডিয়া, বর্তমানে ভারতে কতগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড চালু আছে, এটা তো বলবি, এটা তো বলা ছিল, এটা তো পড়া ছিল আগে 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 ভিডিওতে ছিল, ঠিক আছে, কতগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এখন ভারতে চালু আছে, ঠিক আছে, 32টা, দেখ লিখে দে 32টা। লিখে ফেল 32টা।
Finance. Okay. তাহলে আমি কত বললাম, এটার অ্যান্সার 32, তাই তো? Hmm. তাহলে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং ক্যান বি অ্যাপ্লাইড ফর দ্য বিজনেস। তো সিঙ্গেল এন্ট্রি সিস্টেম কাদের জন্য অ্যাপ্লিকেবল আছে? তো কাদের জন্য অ্যাপ্লিকেবল সিঙ্গেল এন্ট্রি সিস্টেম? সোল প্রপারশিপ বিজনেস, পার্টনারশিপ, কোম্পানি, অল অফ দিস। সবার জন্য, সবার জন্য সিঙ্গেল এন্ট্রি সিস্টেমটা অ্যাপ্লিকেবল আছে। বেসিক্যালি সিঙ্গেল এন্ট্রি সিস্টেম কাদের জন্য করা? যারা ছোট ছোট অর্গানাইজেশন, যারা ছোট ছোট অর্গানাইজেশন তারাই কিন্তু সিঙ্গেল এন্ট্রিটা করে থাকে। ঠিক আছে তো? কি বললাম? সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং ক্যান বি অ্যাপ্লাইড ফর দ্য বিজনেস। কোন বিজনেস সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অ্যাপ্লিকেবল? এক মালিকানা কারবার, পার্টনারশিপ বিজনেস, কোম্পানি, অল অফ দিস। তো এখানে কি হয়, আমি কি বললাম, যারা ছোট ছোট ব্যবসা করে, যারা পুরো ডিটেল অ্যাকাউন্টিং করা পসিবল হয় না, তারা সিঙ্গেল এন্ট্রি করে। বেসিক্যালি এটা দেখা যায়, মানে অ্যাকাউন্ট কোন কোন বিজনেসে জেনারেলি অ্যাকাউন্টেন্ট রাখে না, জেনারেলি অ্যাকাউন্টেন্ট রাখে না। দেখা যায় সোল প্রপারশিপ বিজনেস এমন একটা বিজনেস, এই বিজনেসে জেনারেলি অ্যাকাউন্টেন্টটা রাখা হয় না। ঠিক আছে তো? মানে ছোট বিজনেস, যেমন দেখি পাড়ার আশেপাশে দেখি মুদিখানা দোকান, কোনো অ্যাকাউন্টেন্ট নেই, কিন্তু অ্যাকাউন্টস করতে চায়। ঠিক আছে, জানতে চাই বিজনেস করে প্রফিট হচ্ছে না লস হচ্ছে। এটা সোল প্রপারশিপ বিজনেস। আমি অল অফ দিস বলেছেন, এটা অল অফ দিস হবে না, এটা সোল প্রপারশিপ বিজনেস হবে। তো বলছে এরর ইন আ পাসবুক ক্যান বি রেকটিফাইড। পাসবুকে যদি এরর হয়, তা রেকটিফাই করে কে? ওনার অফ এ পাসবুক, পাসবুকের মালিক, ব্যাংক ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, অডিটর। অ্যাকাউন্টেন্ট এররটা ঠিকঠাক করে। এক্সেস অফ অ্যাসেটস ওভার লাইবিলিটিস। লাইবিলিটির তুলনায় যদি অ্যাসেট বেশি হয়, তখন তাকে কি বলে? ক্যাপিটাল বলে। আরে আমরা যখন ওই সিঙ্গেল এন্ট্রি করতাম, সিঙ্গেল এন্ট্রি প্রথমে একটা ঘর করতাম, যে অঙ্কগুলো করলাম আগের দিন, অঙ্কগুলো প্রথমে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করলাম, ডান দিকে লিখলাম অ্যাসেট আর বাঁ দিকে লিখলাম লাইবিলিটি। অ্যাসেট বেশি, লাইবিলিটি কম, তাহলে অ্যাসেট আর লাইবিলিটি থেকে, অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলে কি হয়? ক্যাপিটালই তো হয়। তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট ইজ, এটা কি রিয়াল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, নান অফ দিস? নমিনাল অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট তো নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। তাহলে হচ্ছে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন এটা কি? এটা এক ধরনের অ্যাসেট। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলি তো? সাবস্ক্রিপশন মানে কি? চাঁদা। চাঁদা, সাবস্ক্রিপশন মানে চাঁদা। চাঁদা বাকি রেখেছিস, চাঁদা বাকি, এটা তো অ্যাসেটস। র্যামের ফুল ফর্মটা কি? ও ফুল ফর্ম তো জানি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বলছে পার্মানেন্ট মেমোরি, টেম্পোরারি মেমোরি, বল দুটোর মধ্যে তো হবে একটা। বল পার্মানেন্ট মেমোরি না টেম্পোরারি মেমোরি, নাকি হিউম্যান মেমোরি, নাকি নান অফ দিস? বল। হ্যাঁ বল। 20 নম্বরটা কি ছিল? 20 নম্বর নমিনাল অ্যাকাউন্ট আছে। নমিনাল অ্যাকাউন্ট। হ্যাঁ বলে দেবো। 18টা, এই 18টা কি বলেছিলাম বলে দে। অ্যাকাউন্টেন্ট, টেম্পরেরি তো অ্যাকাউন্টেন্ট। তোকে বলছি আর টেম্পরেরি। তাহলে র্যাম কি হবে? র্যাম, এখানে র্যামের অপশনটা বলছি, র্যামটা হচ্ছে টেম্পোরারি মেমোরি হবে। র্যাম হবে টেম্পোরারি মেমোরি। ঠিক আছে, র্যাম হবে টেম্পোরারি মেমোরি, পার্মানেন্ট নয়। তো বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম। কোনটা অপারেটিং সিস্টেম নয়? কোনটা
কোনটা অপারেটিং সিস্টেম নয়? দেখ, ডস এটা একটা অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ে, লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ে, উইন্ডোজ 2000 অপারেটিং সিস্টেম, কিন্তু এমএস ওয়ার্ড অপারেটিং সিস্টেম নয়। বলছে কোনটা অপারেটিং সিস্টেম নয়? উইন্ডোজ 2000। ঠিক আছে তো, কোন বলেছে কোনটা অপারেটিং সিস্টেম নয়? এমএস ওয়ার্ড হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটা হচ্ছে এমএস ওয়ার্ড, এটা কিন্তু যেমন দেখ কম্পিউটারে অপারেটিং সিস্টেম কি কি থাকে, ডস একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, উইন্ডোজ উইন্ডোজ 2000 অপারেটিং সিস্টেম, হয়ে গেল। তাহলে নেচার অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের নেচারটা কি? এটা এক ধরনের নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, ইনকাম এক্সপেন্ডিচার। ব্যাস, এই ছিল 22 সাল আর 23 সালের পেপার সলভটা আমি বলে দিলাম। 22 সাল আর 23 সালের পেপারগুলো বলে দিলাম, ঠিক আছে তো? এই এমসিকিউ গুলো করানো হয়নি 22-23 আগে, তাই আমি করিয়ে দিলাম। সিলেকশন শুনলাম করছি এই সেটা এমএস ওয়ার্ড বললো তো। হ্যাঁ তো সেটা এমএস ওয়ার্ড 23টা এমএস ওয়ার্ড। মেসেজ দেখ এটা কার ফ্রেন্ড আমার তো